আজকে আমরা বাংলাদেশের দুর্নীতি নিয়ে কিছু কথা বলবো। অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ইউনূস সম্প্রতি বলেছেন বাংলাদেশ জালিয়াতিতে বিশ্ব চ্যাম্পিয়ন। তো বাংলাদেশের মান সম্মান যেটুকু বাকি আছে সেটাও তিনি শেষ করে দিলেন। সরকার প্রধান যদি এভাবে স্বীকৃতি দেয় তাহলে অন্য দেশগুলি কি বলবে? আসলে তিনি নিজে জালিয়াতিতে বিশ্ব চ্যাম্পিয়ন। আজীবন ঋণের নামে মানুষের কাছ থেকে উচ্চ হারে সুদ নিয়েছেন, ক্ষমতায় এসে ৬৬৬ কোটি টাকা জালিয়াতি করেছেন এবং ২০২৯ সাল পর্যন্ত নিজের ট্যাক্স মওকুফ করে নিয়েছেন। একেই বলে রতনে রতন চিনে, শুকরে চিনে কচু। তো বিশ্বজুড়ে বাংলাদেশের পাসপোর্টের মান ক্রমাগত নিচের দিকে নামলেও জালিয়াতিতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন নয়। গ্লোবাল ফ্রড ইন্ডেক্সের তালিকায় পাকিস্তান জালিয়াতিতে বিশ্ব চ্যাম্পিয়ন দেশ। ইউনূস ক্ষমতায় এসে রিসেট বাটনে চাপ দিয়ে পাকিদের সাথে সম্পর্ক বাড়িয়েছে, সেজন্য ইউনূসের তথ্য সঠিক নয়। তবে যে হারে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হচ্ছে তাতে করে জালিয়াতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হতে সময় লাগবে না। চোরের মন পুলিশ পুলিশ। ইউনূস নিজে একজন রোহিঙ্গা, সেজন্য রোহিঙ্গাদের পাসপোর্ট দিয়ে জালিয়াতি করতেছে এবং সেই জালিয়াতি ঢাকার জন্য দেশের মানুষকে জালিয়াত বলছে। বাংলাদেশের মানুষকে জালিয়াতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বললেও ইউনূস সাহেব শুরু থেকেই জালিয়াতি করেছেন। যখন পুরো দেশের স্বাস্থ্য ব্যবস্থা ও চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে তখন স্বাস্থ্য উপদেষ্টা নিয়োগে জালিয়াতি করেছেন। স্বাস্থ্য বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই এমন একজনকে তিনি গ্রামীণ কোটায় স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। নিজের সকল মামলা প্রত্যাহার করে নিয়েছেন। গ্রামীণ ব্যাংকের ট্যাক্স, নিজস্ব প্রতিষ্ঠানের নতুন বিনিয়োগ উদ্যোগ সবগুলো এই জালিয়াতি করা মানুষ দিয়ে সুন্দর দ্রুত সমাধান করে নিয়েছেন। 18 কোটি মানুষকে 18 মাস ধরে জালিয়াতির শিকলে বেঁধে রেখে তাদের জালিয়াত বলে গালি দিয়ে এখন তিনি বিদায় নিতে চলেছেন। একটা ন্যায্য সমাজ রাষ্ট্র পাওয়ার জন্য, সুশাসন আর সুবিচার পাওয়ার জন্য মানুষ অধ্যাপক ইউনূসকে ক্ষমতায় বসিয়েছিল, কিন্তু তিনি তাদেরকে বিশাল এক 3-0 পাইয়ে দিয়েছেন। তো মাত্র 6 মাস আগে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সময় অধ্যাপক ইউনূস বলেছিলেন সনদের মাধ্যমে বর্বর জগৎ থেকে সভ্যতায় এসেছে বাংলাদেশ। যদিও তার পেয়ারের দল জামাতের সি টিম, জুলাই যোদ্ধাদের রাজনৈতিক দল এনসিপি ওই সনদে স্বাক্ষর করেনি, তবে স্বাক্ষর না করলেও তারা জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটে হাঁ ভোট চাইছে। এনিওয়ে, ইউনূস ম্যাজিকে মাত্র 6 মাসে বাংলাদেশ সভ্যতা থেকে জালিয়াতিতে বিশ্ব চ্যাম্পিয়ন। আরো 6 মাস ক্ষমতায় থাকলে দেশটাকে না জানে কি বানিয়ে ফেলে। আচ্ছা জালিয়াতের খপ্পরে পড়েছে বাংলাদেশ। সম্প্রতি আরেকটি খবরে জানা গেছে ইউনূসের উপদেষ্টাদের মধ্যে দুর্নীতি দমন কমিশন বা দুদক সংস্কারের বিপক্ষে ছিলেন 7 জন উপদেষ্টা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, অনেকেই চাইছেন না দুদক কার্যকর হোক, দুদকে জবাবদিহি থাকুক, স্বাধীনতার পাশাপাশি তারা এটাকে প্রতিহত করছে। আমাদের বলা হয়েছে শুধু আমলাতন্ত্রের একাংশ সংস্কার চায় না, কিন্তু উপদেষ্টা পরিষদের অন্তত 7 জন সদস্য তাদের পক্ষে অবস্থান নিয়েছেন। বিষয়টি আমাদের অত্যন্ত আশাহত করেছে। সংস্কার কমিশনের জমা দেওয়া 2-1টি সুপারিশ বাস্তবায়ন হলেও এর ফলে কোনো অগ্রগতি হয়নি। সেজন্য বাংলাদেশের জালিয়াতি দুর্নীতির বিরুদ্ধে কথা বলে লাভ নেই। যেখানে নীতি নেই সেখানে দুর্নীতির আলাপ করা বৃথা। স্বজনপ্রীতি, রাজনৈতিক অদূরদর্শিতা, নীতির অভাবের কারণে জনগণের জীবনের মান উন্নয়ন হয় না। জীবন মানের উন্নয়ন না ঘটলে জীবন ধারণ যখন সংগ্রাম, তখন সেখানে দুর্নীতির বিরুদ্ধে কোনো পদক্ষেপ কাজ করবে না। বাংলাদেশের সমাজের অবস্থা এখন যেমন, তাতে দুর্নীতি হচ্ছে, এতে খুব কম মানুষেরই সমস্যা। দুর্নীতির ভাগ পাচ্ছে না, এতে বরঞ্চ সমস্যা। বিসিএস পরীক্ষার প্রশ্ন আউট হচ্ছে, সেটা ব্যাপার না। আপনি নিজে পরীক্ষার প্রশ্ন পাননি, আপনার কানেকশন নেই বা এফোর্ড করতে পারতেছেন না, সেটা আপনার কাছে বড় সমস্যা। সমাধানের জন্য আপনি চাইবেন আপনার কানেকশন তৈরি হোক, কিংবা কিভাবে ভাগ আরো বেশি পাওয়া যায় সেটার ব্যবস্থা করা। তো দুর্নীতি নিষিদ্ধ করে দুর্নীতি দমন করা যায় না। অন্য যে কোনো নিষিদ্ধের কাজের মতো দুর্নীতিও চলতে থাকে। দুর্নীতি দমনের জন্য চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যবস্থা লাগে, যাতে প্রকাশ্যে দুর্নীতি না হয়, কেউ দুর্নীতি করে ধরা পড়লে তার জন্য শাস্তির ব্যবস্থা হয়, এবং দুর্নীতির যারা ভুক্তভোগী তাদের যাওয়ার মতো জায়গা থাকতে হবে।
সমাজ থেকে চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ যাবে না, কারণ কিছু ক্ষেত্রে সমাজে দুর্নীতি, দখলদারিত্ব আছে বলা হলেও আবহমান কাল থেকে আসলে এভাবে চলে আসছে। যেমন বাজার ঘাট ইজারা দখল করে সেখান থেকে বখরা বা চাঁদা তোলা অনেক সময় প্রশাসনের মাধ্যমে হয়। অপ্রাতিষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলো এদের নিয়ন্ত্রণ করে, কিন্তু প্রশাসনের হিসাব থাকে কে কোথায় কি করছে। ভিতরের খবর না জানলে দূর থেকে এসব দখলদারিত্ব মনে হবে, কিন্তু এভাবেই চলে আসছে। এসব অপ্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণ চাইলেই রাতারাতি সরকার পরিবর্তন করতে পারবে না। টেম্পো স্ট্যান্ড ইদানিং দুর্নীতিতে খুব আলোচিত একটি টপিক। তো টেম্পো স্ট্যান্ড দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক কালচার। হাট বাজার, নদীর ঘাট, ওএমএস ডিলারশিপ, পাবলিক টয়লেট, টেম্পো স্ট্যান্ড, ফুটপাতের বাজার, হকার্স মার্কেট, সরকারি টেন্ডার, এরকম যত জায়গায় টাকা পয়সা লেনদেন হয় সবগুলোকে একসাথে টেম্পো স্ট্যান্ড হিসেবে গণ্য করা যেতে পারে। তো ক্ষমতাসীন দলের পাতি নেতারা সবসময় এগুলি থেকে চাঁদা তুলে বখরা নিয়ে জীবিকা নির্বাহ করে এবং নেকির ভাগ, গনিমতের মাল সর্বোচ্চ মহল পর্যন্ত পৌঁছে দেয়। এতদিন নীরবে আওয়ামী লীগের কর্মীরা এসব নন ট্র্যাডিশনাল ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটি চালিয়ে গেছে। এখন বিএনপি যেহেতু দ্য অনলি বিগ পার্টি স্ট্যান্ডিং, সেজন্য তাদের হাংরি অ্যাংরি কর্মীরা এসব করে কুলে খাচ্ছে। সামনে কখনো জামাত শিবির বা অন্য ছাত্ররা ক্ষমতায় আসলে তাদের দলের পাতি নেতারা এসব সুযোগ সুবিধা গ্রহণ করবে। যদি তারা এখন সুযোগের অভাবে সৎ হয়ে থাকে, তাহলে তারা যদি বেশি সৎ হয়ে টেম্পো স্ট্যান্ড না চায়, তাহলে বিএনপি, আওয়ামী লীগের কাউকে ডাকতে হবে। এমনকি জাতীয় পার্টিরও এই কাজে অভিজ্ঞতা আছে। সুতরাং সবাই যার যার টার্নের জন্য অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, সবার জন্যই সুযোগ আসবে। দেয়ারস এনাফ টু গো অ্যারাউন্ড ফর এভরিবডি টু গেট দেয়ার ফেয়ার শেয়ার অফ টেম্পো স্ট্যান্ড। চাঁদাবাজির ক্ষেত্রেও তাই, নিয়ন্ত্রণে আনা যাবে কিন্তু নির্মূল করা যাবে না। পুরো সিস্টেমে সেই ব্যবস্থা নেই, আর্থসামাজিক বাস্তবতাও সেরকম নয়। তৃতীয় বিশ্বে দুর্নীতি হবে, প্রথম বিশ্ব দুর্নীতি হচ্ছে, এগুলি কেউ ঠেকাতে পারবে না। সব দুর্নীতিকে দুর্নীতি বলাও যাবে না। যে সমাজে গরিব লোকের সংখ্যা বেশি, সেখানে অবিচার, শোষণ বেশি, ফলে কেউ চাইলেই এসব পরিবর্তন করতে পারবে না। যারা রাতারাতি পরিবর্তনের কথা বলে তারা আসলে নিজের বখরা, চাঁদার ভাগ চায়। যেটা করা যেতে পারে, বড় দুর্নীতি, রাজনৈতিক দলের দুর্নীতি, সরকারি দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যেতে পারে। উন্নত বিশ্বে যেমন লবিং ফার্মের মাধ্যমে টাকা পয়সা লেনদেন হয় এবং সেগুলির একটা হিসাব থাকে, ফলে সবাই জানতে পারে কোন রাজনৈতিক দলের নেতা নির্বাচন করার জন্য বা বিভিন্ন ফান্ড রেজিং এর সময় কার কাছ থেকে কত টাকা পেয়েছেন, এবং সেগুলোর পাই পয়সা পর্যন্ত হিসাব দিতে হয়। এর বাইরেও যে কোনো টাকা পয়সার হিসাব দিতে হয়। তো বাংলাদেশে দুর্নীতি কমাতে বন্দর, বিমানবন্দর ইত্যাদি প্রতিষ্ঠানকে বিদেশিদের পরিচালনায় দিয়ে দেবার ব্যাপারে জনমত প্রতিষ্ঠিত হয়ে আছে। আমার মনে হয় দুর্নীতি কমাতে শুধু বন্দর কেন, খোদ দুর্নীতির বিষয়টাকেই বিদেশিদের দায়িত্ব দিতে হবে। তারা তখন লবিং ফার্ম করে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে দিবে। আমেরিকাতে যেমন বাংলাদেশের পক্ষে কাজ করার জন্য লবিস্ট নিয়োগ করা আছে, যারা বাংলাদেশের স্বার্থে বিভিন্ন নেতা এবং আমলাতান্ত্রিক মেশিনের বিভিন্ন জায়গায় গ্রিজ দিয়ে বাংলাদেশের পলিসি মেকিং এ ইতিবাচক ভূমিকা রাখতে সাহায্য করে। এমনকি আমেরিকাতে আওয়ামী লীগ এবং বিএনপির দলীয় লবিস্টও আছে, যারা তাদের দলের পক্ষে কাজ করে। বাংলাদেশে একই সিস্টেম চালু হলে এরপরে দেশে স্মুথলি স্বচ্ছতার সাথে দুর্নীতি চলবে, কেউ কোনো প্রশ্ন করতে পারবে না। সারা দেশে জেলা ও বিভাগীয় পর্যায়ে অনেক লবিস্ট পদ তৈরি হবে। নেতাদের সাথে, সরকারের কর্মকর্তাদের সাথে এসব লবিস্টদের মাধ্যমে যোগাযোগ করতে হবে। রাজনৈতিক নেতাকে ঘুষ না দিয়ে তখন লবিস্ট ফার্মের মাধ্যমে যেতে হবে। এমনিতে বাংলাদেশের দুর্নীতির প্রক্রিয়ায় অন্যায্যতাকে প্রশ্রয় দেওয়া হয় না। অফিসের পিয়ন থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত যার যার ভাগ অনুযায়ী প্রাপ্য তার কাছে পৌঁছে যায়। এই ব্যাপারে মূলনীতি হলো, চোর হলেও তাদের ঈমান আছে। তো লবিস্ট ফার্ম প্রতিষ্ঠা হলে দুর্নীতিতে আরো স্বচ্ছতা আসবে। পরিশেষে বলা যায়, সমাজে বেশিরভাগ মানুষের জীবনমান উন্নত হবার আগে সার্বিকভাবে দুর্নীতি নিয়ে কাজ করা কঠিন হবে। সেজন্য আগে দারিদ্র্য দূরীকরণ, কর্মসংস্থানের ব্যবস্থা করে তারপরে দুর্নীতির আলাপ তুলতে হবে, প্রায়োরিটি ঠিক করতে হবে। তা না হলে দুর্নীতি দমনের আলাপ কেবল কাগজে কলমেই থেকে যাবে। থ্যাংক ইউ।